আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ মিডডে নিউজে, সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। শাপলা চত্বর হত্যা মামলা, দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা গ্রেপ্তার। পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় 90। শীর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বললেন ট্রাম্প। মিনাব 168 বিমানে দিল্লি পৌঁছালেন আরাকচি। মাছ শিকারে গিয়ে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনের টিকিট বিক্রি শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উশৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে ৭১ টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। ওই সময় মোজাম্মেল বাবু ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ফারজানা রূপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনেদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষ থেকে এ অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়। পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন আদেশ আরোপ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই নির্দেশনা ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষ সহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা মুখে পড়তে হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকদের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম সব ধরনের পশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ের জন্য কঠোর কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে পশুর বয়স সীমা, নির্ধারিত স্থানে জবাই এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধানও রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পশু জবাইয়ের আগে অবশ্যই একটি সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গতকাল বুধবার প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদি পশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে। এদিকে শুধুমাত্র ভারোহী জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে ১৬ জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া বুদাউন, চান্দাউলি ও সোনভদ্রে জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের মধ্যকার আলোচনা চমৎকার হয়েছে। বেইজিং এর ঐতিহাসিক টেম্পল অব হেভেন বা স্বর্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, মন্দিরে পৌঁছানোর পর সাংবাদিকরা ট্রাম্পের কাছে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, শি জিনপিং এর সঙ্গে কথাবার্তা চমৎকার হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানালেও সুনির্দিষ্ট কোনো বিষয় মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে সংবেদনশীল তাইওয়ান ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন সম্পূরক প্রশ্নের কোনো উত্তর দেননি ট্রাম্প।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 3 দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান থেকে এটি প্রথম কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। আরাকচি মূলত ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 2 দিনের বৈঠকে যোগ দিতে ভারতে এলেও এই সফরের পার্শ্ব বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধের স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানায়। রয়টার্স সংবাদ সংস্থার বরাতে জানা যায়, বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরাকচি বলেন, বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথকে পশ্চিমা বিশ্বের ভুল শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে ফেলতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমা প্রভাবের ভারসাম্য রক্ষায় ব্রিক্স দেশগুলোর আরও শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বা বিএসএফ এর গুলিতে মোহাম্মদ খাদেমুল নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে আমঝোল এলাকার বনচকি সীমান্তের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিবেশীদের দাবি, নিহত খাদেমুল মাছ শিকার করতে নদীর পাড়ে গিয়েছিলেন। সে সময় ভারতীয় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারা বিএসএফ এর এমন কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতের দিকে খাদেমুল সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পিলার 905/6 সংলগ্ন এলাকার পাশ দিয়ে সীমান্তে যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদিমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পতাকা বৈঠকের প্রস্তুতি চলমান রয়েছে। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। বৃহস্পতিবার বিক্রি হচ্ছে আগামী 24 মের যাত্রার টিকিট। রেলওয়ের ঘোষণা অনুযায়ী আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে রেলওয়ে। সেই পরিকল্পনা অনুযায়ী ঈদের আগে 5 দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। বুধবার অর্থাৎ 13 মে বিক্রি হয়েছে 23 মে টিকিট। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।